এখন রেমিটান্স কমে গেছে অনেক। আমাদের এক্সপোর্ট তো খুবই দুর্বল। গার্মেন্টস একটু ওঠে আবার পড়েও যায়, মানে গার্মেন্টস দিয়ে যে আপনি লস কাভার করে ফেলবেন এরকম কিছু করতে পারছেন না। আপনি মনে হয় আইএমএফ দেবে, তো আইএমএফ কত দেবে একটা ইনস্টলমেন্টে? 1 বিলিয়নে তো হয় না। তো এইসব কারণ মিলে যিনি বলেছেন উনি যথার্থই বলেছেন, কিন্তু অর্থনীতি এত দুর্বল হয়ে গেলে মানুষ বিক্ষুব্ধ হয়ে যদি পথে নেমে যায়। আর একজন অর্থনীতিবিদ বলেছেন এই সরকার পতন হবে অর্থনৈতিক ধসের কারণে। হতে পারে, তো হতেই পারে। মানে আগামী দিনগুলো আমি মানে একটা ফ্যাক্টর দিয়েই বলি আপনাকে, আপনার যদি ফরেন রিজার্ভ হয় 17 বিলিয়ন, আপনি জাগলারি করে ওই যে বলে শুভঙ্করের ফাঁকি দিয়ে দেখাতে পারেন না আমার এটা $20 বেশি, ওতে তো কোনো লাভ নেই। বিকজ মানে এইটা দেখাবার পরেও খেয়াল করেন আমাদের বিদ্যুতের বিল বাকি আছে 41,000 কোটি টাকা, মানে 4 বিলিয়ন দিতে হবে না। এরকম বহু জায়গাতে গভর্নমেন্টের আবার ওই যে ফরেন যে লোন সেগুলো করতে হবে, সার্ভিস করতে হবে, দিতে হবে আপনাকে লোন সুদ সমেত। মানে ওই হিসাব করতে দেশ নিঃস্ব হয়ে যাওয়ার কথা। গভর্নমেন্ট এটা সেভ করবে কেমনে? ফরেন মানে ডলার পাওয়ার কোনো সুযোগই তো আমি দেখছি না। এখন রেমিটান্স কমে গেছে অনেক। আমাদের এক্সপোর্ট তো খুবই দুর্বল। গার্মেন্টস একটু ওঠে আবার পড়েও যায়, মানে গার্মেন্টস দিয়ে যে আপনি লস কাভার করে ফেলবেন এরকম কিছু করতে পারছেন না। আপনি মনে হয় আইএমএফ দেবে, তো আইএমএফ কত দেবে একটা ইনস্টলমেন্টে? 1 বিলিয়নে তো হয় না। তো এইসব কারণ মিলে যিনি বলেছেন উনি যথার্থই বলেছেন। মানে এই কারণে সরকারের পতন হবে কী হবে ওইটা আমি বলছি না, পতনের ব্যাপারটা হয় রাজনৈতিক, কিন্তু অর্থনীতি এত দুর্বল হয়ে গেলে মানুষ বিক্ষুব্ধ হয়ে যদি পথে নেমে যায়, এরকম তো হতেই পারে। বিদ্যুতের ক্রাইসিসটাও দেখেন, অলরেডি গ্রামে আমি যা রিপোর্ট পাই তাতে মনে হয় মানে 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টাই কোনো কারেন্ট নেই। 10 ঘন্টা আছে তাও হয়তো নাই, কোনো কোনো জায়গাতে বলছে তার চেয়ে কম। ঢাকাতেও মাঝে মাঝে হচ্ছে লোডশেডিং, এবং গরমও বাড়ছে। আপনি বিদ্যুৎ আমদানি করতে পারবেন না, বিকজ বিদ্যুৎ কোম্পানিগুলো আপনার কাছে 41,000 কোটি টাকা পায়। আপনি জ্বালানি কয়লা এগুলোও আমদানি করতে পারবেন, তাহলে দাঁড়াচ্ছি কোথায় আমরা? এটা তো খুব গ্রেভ ক্রাইসিস বটেই। আপনি কি মনে করেন মধ্যপ্রাচ্যে ইসরায়েল শক্তির দিক থেকে আর আগের মতো অতটা শক্তিশালী নয়, বিশেষ করে ইরানের হামলার পর? এখানে একটা বিষয় হলো কি, ধরেন ইন্ডিয়া এবং পাকিস্তান, ধরেন পাকিস্তান, আমরা তো পাকিস্তানি ছিলাম, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান। আমাদের যদি ইকোনমিক সাইড দেখেন তো পাকিস্তান আমাদের চেয়ে খুব কিছু এগিয়ে নেই। ইন্ডিয়া আমাদের ঘাড়ে পা দিয়ে চলছে, কিন্তু পাকিস্তান থেকে চ্যালেঞ্জ করে করে এগোচ্ছে। হাউ কুড ইট বি? মানে এটার একটা হতে পারে, আমার কাছে মনে হয় ডমিনেট করবার চেষ্টা করলে তো মুশকিল আছে। কারণ পাকিস্তান বলতে পারে তুমি অত যদি চোটপাট করো তাহলে যুদ্ধ করবো আমি, তোমারও 12টা অ্যাটমিক বোম আছে, আবারও 12টা আছে, দেখি কে কাজ করতে হবে, 2 দেশই ধ্বংস হয়ে যাবে, চুপচাপ থাকে। যদিও ডিক্লেয়ার্ড নয়, কিন্তু তারপরে আমার কাছে মনে হয় হয়তো আণবিক বোমা ইসরায়েলের কাছেও আছে, ইরানের কাছেও আছে, অথবা তারা চাইলেই প্রডিউস করতে পারে। দে হ্যাভ দ্যাট রিসোর্সেস, দ্যাট টেকনোলজি। ফলে ইরান পারে ইসরায়েলে হামলা করতে। খেয়াল করে দেখেন, এখন পর্যন্ত ইসরায়েল কিছু করতে পারেনি। আবার ইরান যখন হামলাটা করেছে, সেই হামলার কিন্তু ডিভাস্টেটিং হামলা, ধ্বংসাত্মকটা বেছে বেছে কিছু জায়গাতে করেছে, খুব বড় ধরনের ইম্প্যাক্ট হয়নি তার ফলে। অতএব ইসরায়েল এটা বুঝেও চুপ করে আছে। ওরা মনে করেছিল ওদের কথা আণবিক স্থাপনাতে অ্যাটাক করে ধ্বংস করে দেবে, কিন্তু তখন আবার আমেরিকা বলেছে নো, এটা করলে তোমাদের আমরা সাপোর্ট করব না, বাকি ইরানকে ব্লকেট দিতে হয়, যাই দিতে হবে সব দেবো। তার মানে আমেরিকাও মনে করে ইরান ইসরায়েল যুদ্ধ লেগে গেলে একটা বিশ্বযুদ্ধের দিকেও যেতে পারে, একটা আণবিক যুদ্ধ হতে পারে। এইটা উভয় দিকেই মানে স্টপ করে গেছে। এখনকার পৃথিবীতে তো ধরেন কে বেশি শক্তিশালী? হ্যাঁ, একটা মিলিটারি মাইট, আপনার তার কতগুলো বোম্বার আছে, কতগুলো আপনার মিসাইল আছে, বা এই স্ট্রেংথে আপনি দেখবেন আমেরিকা ইজ নাম্বার 1, মেবি রাশিয়া ইজ নাম্বার 2, এরকম করে ইন্ডিয়া নাম্বার 4। তো কোনটা বড় কী বলে, ইরান নাকি ইসরায়েল? এই বিতর্ক যেভাবে যুদ্ধ লাগলে তো দুইজন দুই দিকে থেকে অ্যাটমিক বোমা মারতে শুরু করলে পুরো মধ্যপ্রাচ্যই শেষ। কাজে কেউ ওই লাইনে যাচ্ছে না। এখানে শক্তির তুলনা এরকম করে না করাই ভালো।
এখানে ডিপ্লোম্যাটিক যে মুভটা হয় তারা সব দিক হিসাব করে বলে। তাহলে ইসরায়েল এতটুকু একটা দেশ এটা কী করতে পারে, কিন্তু সেই তো টিকে আছে। আপনি ছিলেন ছাত্র রাজনীতির ধূমকেতু, কিন্তু আপনি নিজে একটি শক্তিশালী ছাত্র সংগঠন দাঁড় করাতে পারলেন না কেন? মানে আমাকে যে জিজ্ঞেস করছেন, আমি আপনাকে পাল্টা জিজ্ঞেস করতে পারি, কোনো ছাত্র সংগঠন কি আছে এক ক্ষমতাসীনদের ছাড়া? নেই, রিয়েলিটি। মানে দেখেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে কত বড়, কিন্তু তাদের তো কোথাও ছাত্র সংগঠন নেই। আছে বা ওদেরকে বাইরে ডেকে ছাত্রদেরকে বলে একটা সভা করতে ছাত্রদল, ওরা হলো সব আওয়ামী পরিবারের, কি বলে, জাতীয়তাবাদী পরিবারের সন্তান। তারা সে সভা করছে, কনভেনশন করছে, কিন্তু ক্যাম্পাসে ঢুকুক পারছে না। মানে ঢাকা ইউনিভার্সিটির ব্যাপারটা দেখেন, এই যে কোটার আন্দোলন হলো না এত বড়, তারপরে তো কোটার আন্দোলন যারা করলেন তাদের বড় ছাত্র সংগঠন থাকার কথা ছিল, তাদের তো ছাত্র সংগঠন নেই। ওরাই বেরিয়ে এসে রাজনৈতিক দল করলো, কিন্তু ছাত্র সংগঠন করতে পারলো না। খেয়াল করেন কত বড় সাপোর্ট ছিল, যখন ডাকসু ইলেকশন হলো তখন ছাত্রদল কিন্তু জিততে পারলো না। আওয়ামী লীগও যেতে নাই, কিন্তু জোর করে ওরা নিয়ে গেছে। আর এই তৃতীয় শক্তি হিসেবে মনে করে যারা কোটা আন্দোলন করেছিল তারা জিতলো। ও থেকে আমি বলছি যে মানে উভয় দলই তো আসলে এই দখলদারিত্বটা শুরু করেছে ক্যাম্পাসে। এখন যার যখন রাজত্ব সে তখন দখল করেছে, বাকি কেউ নেই। আমার ছাত্র সংগঠন যখন আমি নাগরিকের যাত্রা শুরু করলাম ভালো ছিল, সবারই খুব আগ্রহ। আমি ডাকসুতে 2বার ভিপি ছিলাম, একবার একটা সভা আমি ইউনিভার্সিটিকে করি, আমাদের কথা বলি। সেই প্রস্তুতি নিয়ে সিদ্ধান্ত নিয়ে শুরু হলো, যে হামলাটা আসলো ওই হামলার সামনে দাঁড়িয়ে থাকতে পারলো না আমাদের ছেলেরা। মানে একদম ছত্রভঙ্গ হয়ে গেল, তছতছ হয়ে গেল। ঘুরে যে দাঁড়াবে, তো ওই ছেলেটাকে তো হলে থাকতে হবে। এরকম এখনও হচ্ছে। এই যে সেদিনও গেস্ট রুমের নির্যাতন দেখলেন তো, যদি খালি শোনে নাগরিক ছাত্র ঐক্য করে, হলেও থাকতে পারবে না। এখনও এই ভয়াবহ পরিস্থিতিটা আছে, তারা সংগঠনটা হবে কেমনে? যারা ঢাকা মহানগরে থাকে তারা তো কোনো স্কুল কলেজে যেতে হবে, ওরা ইচ্ছে করলে সবাইকে স্কুল কলেজ যাওয়া বন্ধ করে দিতে পারে, বিকজ তারা অ্যাডমিনিস্ট্রেশনটাকে এইভাবে মানে কবজা করে নিয়েছে। মানে অতীতের কিছু কিছু ভুলের কারণে সরকারের নির্যাতনের হাত এত প্রসারিত হয়েছে যে এখন এটা সংকুচিত করতে, বন্ধ করতে আপনাকে আবার ওই বুদ্ধি নিয়ে, ধৈর্য নিয়ে লড়াইটা করতে হবে। সেই লড়াইটাই তো গড়ে উঠতে পারি নাই। ফলে এখন রিস্ক নিয়ে আবার ছাত্র সংগঠন করতে গেলাম। ধরেন একটা কমিটি বানালাম ঢাকা ইউনিভার্সিটিতে, খালি কমিটিটা ফ্ল্যাশ হওয়ার সাথে সাথে সব কটাকে হল থেকে বের করে দেবে, পরীক্ষাও দিতে দেবে না, করা যাচ্ছে না এখন। আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি ছিলেন, এক সময় সাংবাদিকতাও করেছেন। আমাদের দেশের সাংবাদিকরা কেন এত নতজানু? না, এটা তো সাংবাদিকরা নতজানু চেয়ে বড় কথা হলো সাংবাদিকরা কোথাও চাকরি করে, তো সেটা যে হাউসই হোক, টেলিভিশন হোক, নিউজ পেপার হোক, মানে প্রিন্টিং মিডিয়া হোক, তাদের বাড়িগুলোকে তো সরকার কবজা করেছে। মানে অবরত হতে বাধ্য করেছে। সেই মালিকগুলো যেরকম বলে তার বাইরে দিয়ে যাওয়ার উপায় নেই। তো আপনি নিজেও যেহেতু সাংবাদিকতা করেন, যদিও আপনার সাংবাদিকতাটা আমি বলবো যে অনেক ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু আপনি যদি একটা পত্রিকায় চাকরি করতেন তাহলে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেটা যে যাবে তা তো আপনার সিদ্ধান্ত না। আপনি যে নিউজটা লিখবেন, খুবই ভালো একটা নিউজ পেয়েছেন, লিখেছেন, কিন্তু কর্তৃপক্ষ ছাপতে দেবে না, তো কী করবেন? ফলে তারা মানে সেলফ সেন্সারি ইম্পোজ করে, এটা করে আমি খালি পরিশ্রমটা করবো কিন্তু আমার তো কোনো লাভ হবে না, ছাপবেই তো না, করে না। আর 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1
জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।